হাই, আসসালামু আলাইকুম সবাইকে। নুসরাত অ্যান্ড নাসিব ব্লগসের আমি নাসিব বলতেছিলাম। আজকে হচ্ছে আমার শেষ দিন কানাডাতে। অলমোস্ট দীর্ঘ 22 দিন কানাডা ঘুরে আসলে কানাডার বর্তমান পরিস্থিতি, কানাডার এক্সপিরিয়েন্স, আমার প্র্যাকটিক্যাল আসলে এক্সপিরিয়েন্স যেটা, সেটা নিয়ে আসলে আজকে আমি ব্লগ করব। তার আগে আমি কিছু কথা বলে নিতে যাচ্ছি। যারা আমাদের পেজে সাবস্ক্রাইব করেছেন, আমাদের বিভিন্ন ভিডিওগুলো লাইক দিয়েছেন, শেয়ার করেছেন, হ্যাঁ, অনেকগুলো বেশ কিছু কমেন্টসও পেয়েছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখন আমাদের পেজে সাবস্ক্রাইব অথবা শেয়ার করেননি, তারা দয়া করে নেবেন। তাহলে হয়তোবা এই কষ্ট করে আসলে এত দূর বাংলাদেশ থেকে কানাডায় এসে আপনাদের জন্য ব্লগ করছি। চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু আসলে ইনফরমেশন দেওয়া যায় বা যতটুকু ইনফরমেশন শেয়ার করা যায়, কারণ আসলে আমরা দেশে বসে অনেক কিছুই আসলে জানতে পারি না, অনেক কিছুই আসলে আমাদের কাছে অজানা থাকে। তো আসলে এই কারণেই আসলে একদম আমার নিজের সাথে হয়ে যাওয়া এবং আমি প্র্যাকটিক্যাল যেই জিনিসগুলো আসলে ফেস করেছি বা দেখেছি, সেই জিনিসগুলোর নিয়েই আসলে আজকে আমি আমার অপিনিয়নগুলো রাখবো। আর এখানে হয়তোবা অনেকেরই জানার ইচ্ছা থাকে যে আসলে প্লেন ফেয়ার, দেন হচ্ছে গিয়ে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতো জায়গায় আসলে এটার কস্ট কীরকম, এখানে হোটেল ভাড়া থেকে শুরু করে এভরিথিং কস্ট, ফুড কস্ট, সব কিছুই আসলে আমি আজকে আমার এই ব্লগটার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই শুরু করে নিচ্ছি। আমি হয়তোবা মের 1 তারিখে এসেছিলাম কানাডাতে, আর আজকে হচ্ছে 21 তারিখ। কালকে আমার লাস্ট ডে আর কি, কালকে চলে যাব, আজকে এই লাস্ট দিন। কালকে দুপুর 4টার দিকে আমার ফ্লাইট। তো আমি মার্চ মাসে আসলে মার্চ মাসে আসলে আমি আমার টিকিটটা কাটি, আমি এবং নুসরাত, আমাদের দুইজনের প্লেনের টিকিট কাটা হয়। সেটা হচ্ছে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজে, যেটার মূল্য ছিল তখন 2,15,000 টাকা। 2,15,000 টাকা ছিল আমাদের ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের পার পার্সনের টিকিট। এটা নর্মালি আসলে সিজন ভেদে বা আমি যখন আরও প্রথম দিকে দিয়েছিলাম জানুয়ারির দিকে, তখন আমার প্লেনের ফ্লাইট ছিল হচ্ছে 1,85,000 এরকম। তো আপনারা চেষ্টা করবেন যে যত আর্লি আসলে টিকিট কেটে নেওয়ার, তাহলে হয়তো বা ওরকম কমের মধ্যে আপনারা আসলে ফ্লাইটের টিকিট পেয়ে যাবেন। তো ঢাকা থেকে টরন্টো ডিরেক্টলি আমাদের ফ্লাইট ছিল না, তো আমরা হংকংয়ে 4 ঘন্টা ট্রানজিট, 2 ঘন্টা ট্রানজিট নিয়ে দেন আমরা টরন্টোতে আসি। অলমোস্ট প্রায় 21 to 22 আওয়ার্স, যেটা একটা লং টাইম ছিল আমাদের ফ্লাইটের। তো প্রথমেই বলে নিব হচ্ছে ইমিগ্রেশনের ব্যাপারে। আপনারা আসলে যাদের বেসিক ইংলিশগুলো জানেন, আসলে তারাই আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এই সমস্ত কান্ট্রিতে আসার চেষ্টা করবেন। আমি আমার চোখের সামনে দেখে নেওয়া 2-1টা ঘটনা আছে, যেগুলো আসলে আমি এর আগের ব্লগে বলেছি আপনাদের। তো আপনারা যারা আসলে একদমই ইংলিশ জানেন না, তারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট কথা বলার মতো কিছুটা ইংলিশ জেনে আসতে, এটা আপনাদের জন্য বেটার হবে। আর ইমিগ্রেশনে আসলে নার্ভাস হওয়ার কিছুই নেই। ফ্র্যাঙ্কলি আমি বলছি, আসলে ওরা দেখেই বুঝতে পারে যে আসলে কে অরিজিনাল কে ফেক। তো চেষ্টা করবেন এই সমস্ত জায়গাগুলোতে অরিজিনাল সব কিছু ডকুমেন্টস দিয়ে, অরিজিনাল সব কিছু সাবমিট করে আসলে এই ভিসাগুলো নেওয়ার। এটা হচ্ছে আমার সাজেশন। যেমন আমাকে ইমিগ্রেশনে আমার কোনো প্রবলেম আমার কাছে মনে হয়নি, এবং ইমিগ্রেশনে আলহামদুলিল্লাহ একদম স্মুথ ছিল। জাস্ট আমাকে 2-1টা কোশ্চেন করেছে, এবং আমার কাছে যে রিটার্ন টিকিট বা আমার হোটেল বুকিং কিছুই দেখতে চায়নি। আমাদের কাছে আমি সবই নিয়ে আসছিলাম, বাট আসলে আমার কাছে কিছুই ছিল না। সবই ছিল, বাট আমার কাছে কিছুই চাইনি দেখার জন্য। ওকে, দেন হচ্ছে কি আসলে টরন্টোটা একটু এক্সপেন্সিভ। তো এখানে আসলে হোটেল বুকিংয়ের ব্যাপারটা আমি বলছি এখন। তো টরন্টোতে আমি টোটাল 11 রাত ছিলাম, টোটাল 11 নাইটস। প্রথমে 4 রাত, দেন হচ্ছে মাঝখানে আবার 3 রাত, দেন হচ্ছে লাস্টে আবার হচ্ছে কি আমার 4 রাত। এইভাবে হচ্ছে টোটাল আমার 11 রাত। তো আমার টোটাল পার নাইট টরন্টোতে কস্ট পড়েছিল হচ্ছে 9,500 টাকা করে, একদম নর্মাল, আসলে একদম 2 স্টার ক্যাটাগরির একটা হোটেলে থাকার জন্য। তো বুঝতেই পারছেন হয়তো বা 3 স্টার বা 4 স্টার হোটেলে অবশ্যই প্রাইস বেশি হয়ে যাবে। দেন হচ্ছে আমি টরন্টোতে 4 রাত থেকে দেন আমি হচ্ছে মুভ করি হচ্ছে নায়াগ্রা ফলস এরিয়াতে। ওইখানে আমার ওই প্লেসটা খুবই হ্যাপেনিং, আসলে এখনও বসে মিস করছি ওই জায়গাটাকে। তো নায়াগ্রাতে আসলে আমাদের বাসের কস্ট পড়েছিল হচ্ছে আর কি
নায়গ্রাতে টরেন্টো থেকে নায়গ্রা যাওয়া আসা হচ্ছে গিয়ে পার পার্সন আমাদের 3250 টাকা করে আর কি। আপ ডাউন পার পার্সন 3250 টাকা টরেন্টো নায়গ্রা টরেন্টো। আর নায়গ্রায় আমার হোটেল যেটা ছিল উইন্ডহাম ফলস ভিউ ডেইজ ইন উইন্ডহাম ফলস ভিউ হোটেলটা, যেটার পার নাইট ছিল হচ্ছে 5500 টাকা করে। তো ওইখানে আমার 2 রাত ফার্স্টে ছিল, পরে আমি আরও 2 রাত এক্সটেন্ড করে নিই, তো 5500 টাকা করে পার নাইট পড়ে। দেন হচ্ছে গিয়ে আমাদের আসলে আমি এগুলো অ্যাট এ টাইম তো এগুলো এতদিনের আগের করা, তো আমার মুখস্থ নেই, আমি দেখে দেখে আসলে বলছি, আমার মোবাইলে এগুলো সব সেভ করা ছিল। এইগুলো আসলে আমি সবই বাংলাদেশ থেকে একদম বুকিং দিয়ে কনফার্ম করে পেইড করে দেন আমি আসলে কানাডাতে আসি। দেন হচ্ছে গিয়ে আমার টরেন্টো থেকে মন্ট্রিয়ালের ট্রেনের আমার ফেয়ার ছিল হচ্ছে 11,150 টাকা পার পারসন। তো ট্রেনগুলো আসলে খুবই ভালো, এটা আপনারা আমাদের ব্লগে হয়তো দেখেছেন যে মন্ট্রিয়ালের যে ট্রেনগুলো আমাদের ফার্স্টে অটোয়া যেতে হয়, দেন মন্ট্রিয়ালে আমাদের আসতে হয়। তো টরেন্টো টু মন্ট্রিয়ালের আমাদের ট্রেনের টিকিট পড়েছিল হচ্ছে 11,150 টাকা। দেন আমি মন্ট্রিয়াল থেকে হচ্ছে অটোয়াতে আসি, সেটাও আমি ট্রেনেই আসি, তো সেটা পার পার্সন পড়েছিল 6,550 টাকা পার পার্সন। আমি বলছি আসলে এই রেটগুলো আর কি। মন্ট্রিয়াল থেকে অটোয়াতে আমার ট্রেনে যেতে 2 ঘন্টা সময় লেগেছিলো, আর টরেন্টো থেকে মন্ট্রিয়াল যেতে আমার অলমোস্ট প্রায় 5 থেকে 6 ঘন্টা আসলে সময় লেগেছিল। দেন হচ্ছে গিয়ে অটোয়া থেকে আমি টরেন্টোতে ব্যাক করি হচ্ছে বাসে, যেটা খুব রিজনেবল ছিল। আসলে আমি যে ডেটগুলোতে সিলেক্ট করেছিলাম ওই ডেটগুলোতে আসলে আমি বাস পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই আসলে আমাকে ট্রেনে করতে হয়, যার কারণে আমার কস্টটা একটু বেশি পড়ে যায়। আর যেটা আমি অটোয়া থেকে টরেন্টোতে ব্যাক করি সেটা আবার পার পার্সন ছিল হচ্ছে 2400 টাকা করে আর কি। অটোয়া থেকে টরেন্টো পর্যন্ত আমার ব্যাক করা, এটা বাসে 2400 টাকা। দেন হচ্ছে গিয়ে আমার মন্ট্রিয়ালের হোটেল পড়েছিল হচ্ছে গিয়ে 5 রাত ছিল, যেটা পড়েছিল হচ্ছে 10,200 টাকা মন্ট্রিয়ালে পার নাইট। ওইটাও আসলে মোটামুটি একটা হোটেল ছিল, যেটার প্রাইস ছিল হচ্ছে 10,200 টাকা আর কি। রিজনেবল বলতে একমাত্র ভালো হোটেল রিজনেবলে পেয়েছি আমি ওই নায়গ্রাতে। আর অটোয়াতে হচ্ছে আমরা এয়ারবিএনবি নেই, যেটার প্রাইস পড়েছিল হচ্ছে গিয়ে আপনার 3 রাতে টোটাল পড়েছিল 20,000 সামথিং, 20,000 টাকার মতো। তো এইটা হচ্ছে গিয়ে আসলে টোটাল আমার আর কি জাস্ট থাকা এবং কানাডায় আসা এবং ঘোরার কস্টটা আমি বললাম। এছাড়াও তো দেখা গেছে বিভিন্ন উবার কস্ট আছে, বিভিন্ন জায়গা থেকে আমি উবার ইউজ করেছি, কারণ যেহেতু আমার গাড়ি এখানে তো আমি গাড়ি নিইনি আসলে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন উবার কস্ট, যেমন টরেন্টো এয়ারপোর্ট থেকে আমার উবারে আসতে উবারে আসতে প্রায় $48 মতো লেগেছিল। দেন হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় ইউনিয়ন বাস স্টেশন, দেন হচ্ছে ট্রেন স্টেশন, এগুলো আমি ইউজ করি। তো আমার হোটেলের কাছাকাছি ছিল, $11 $12 করে এরকম পড়ে গেছে। আর পার ডে যদি আসলে খাবারের কথা বলি, আসলে আমাদের 2 জনের পার ডে অলমোস্ট $80 থেকে $100 আমাদের কভার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ $80 থেকে $100 মধ্যে আমরা কভার করতে পেরেছি পার ডে। তো সে এর থেকে 2-1 দিন হয়তো কম হয়েছে দেখা গেছে। আর আলহামদুলিল্লাহ আমরা সব ধরনেরই খাবার এখানে খেয়েছি, চাইনিজ ফুডও খেয়েছি, দেন হচ্ছে গিয়ে ফাস্ট ফুডও খেয়েছি, দেন হচ্ছে পাকিস্তানি ইন্ডিয়ান খাবারও খেয়েছি। তো মোটামুটি সব ধরনের খাবারই আমরা ট্রাই করেছি। তো অ্যাভারেজে পার ডে আমাদের $80 থেকে $100 মধ্যে আসলে আমাদের ফুড কস্ট গিয়েছে। তো এই হচ্ছে টোটাল আসলে কস্টের হিসাবটা আমি বললাম। তো আসলে এখন যেই জিনিসগুলো বলতে চাই যে অনেকে আসলে কি আমরা আসলে বিভিন্ন ভিডিওতে দেখেছি যে হ্যাঁ, কানাডার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, এখানে জব হচ্ছে না। বাট আমি এখানে বেশ কয়েকজনের সাথেই কথা বললাম, তাদেরও একই ভাষ্য, তারা কাজ করতেছে, তাদের একটাই কথা, আসলে ভাই যারা ন্যূনতম ইংলিশ জানে না তাদের আসলে কে কাজ দিবে। এটা আসলে আমিও ফার্স্টেই বলেছি যে এটাই স্বাভাবিক। আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতো একটা জায়গায় যেখানে ফুল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার ইংলিশ অথবা ফ্রেঞ্চ, এখানে অবশ্য অনেক কানাডাতে অনেক ফ্রেঞ্চ ভাষা ইউজ করা হয় বিভিন্ন সিটিতে, মন্ট্রিয়ালে, কিউবেকে, অটোয়ায়, এই এরিয়াগুলোতে। তো
তো যেখানে ইংলিশ হচ্ছে ওদের মেইন ভাষা, ইংলিশ ছাড়া ওরা অন্য কোনো ভাষা বুঝে না। তো এখন আপনি দেশে বাংলা ভাষায় কথা বলছেন, ওয়েল অ্যান্ড গুড। এখন আপনি দেশ থেকে, যেমন আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি যে সিএনজি বিক্রি করে উনি কানাডা চলে আসছে। এজেন্সির মাধ্যমে সিএনজি ছিল ওনার, সিএনজিটা সেল করে উনি কানাডা চলে আসছে। তো আপনি চিন্তা করে দেখেন, ও এখন সিএনজি সেল করে, উনি তো ইংলিশে হয়তো বা জানে, কথা বলতে পারে না। তো উনি এখানে এসে আসলে কি চাকরি নেবে, নাকি কোথায় একটা চাকরি দিবে? উনি যেহেতু ইংলিশ জানে না, সো উনি অ্যাপস কীভাবে ইউজ করবে? উনি যে একটা উবার ডেলিভারি বা একটা যে ট্যাক্সি চালাবে বা যে কোনো কাজই বলেন, যে সেই কাজটার জন্য তো ওনাকে ইংলিশে কথা বলতে হবে। তো সে কি করবে? তো তার কাছে তো অবশ্যই কানাডা খারাপ লাগবে, যে এখানে কাজ নেই, জব নেই, আমি দেশে ভালো ছিলাম। তো এটাই বাস্তব সত্য কথা। আপনি অ্যাটলিস্ট বেসিক নলেজ আপনাকে নিয়ে আসবেন। বেসিক, যারা ইংলিশ জানেন না, কানাডার ভিসা করে ফেলছেন বা কানাডার ভিসা করতে যাচ্ছেন, হ্যাঁ এখানে অবশ্যই কাজ করলে টাকা সব জায়গায় পাওয়া যাবে। হ্যাঁ, হয়তো বা এখানে একটু বেশি পাওয়া যাবে, অন্য জায়গায় একটু কম পাওয়া যাবে। বাট আপনি যখন কানাডার কথা চিন্তা করবেন, তখন আপনাকে চিন্তা অবশ্যই করতে হবে। আমি কানাডা নিয়েই বলবো যে আপনাকে মাস্ট বি ইংলিশে কথা বলতে হবে, ইংলিশ বুঝতে হবে। তো যদি আপনি ইংলিশে কথা বলতে পারেন, বুঝতে পারেন, তাহলেই আপনার জন্য বেটার। তখনই আপনি একটা জায়গায় গিয়ে কথা বলতে পারবেন, আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বা আপনি উবার ইটসে খাবার ডেলিভারি করতে পারবেন, বা দেখা গেছে যে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে আপনি অ্যাজ এ যে কোনো একটা কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনি যদি রেস্টুরেন্টে গিয়ে ক্লিনার হিসাবেও জয়েন করতে চান, আপনাকে তো ইংলিশে অ্যাটলিস্ট কথা বলতে হবে। আপনি কী কাজের জন্য আসছেন সেই কথাটুকু তো আপনাকে ইংলিশেই বলতে হবে, ইংলিশে কথা বলে সেই চাকরিটা আপনাকে নিতে হবে। তো তো আমি আসলে একটাই জিনিস সাজেস্ট করব, যে আপনারা যারাই আসেন, সঠিক ওয়েতে আসেন। অ্যাটলিস্ট আপনার যোগ্যতা নিয়ে আসেন। যোগ্যতা আসলে আমি ওইভাবে কাউকে ছোট করে বলছি না। আপনারা অ্যাটলিস্ট বেসিক ইংলিশ জেনে আসবেন, যাতে আপনারা কথা বলতে পারেন। তো খুব সুন্দর কান্ট্রি কানাডা, ঘোরার জন্য অনেক সুন্দর এবং বিউটিফুল কান্ট্রি। এখানকার মানুষজন খুবই ভালো, খুবই হাম্বল, খুবই তারা আসলে ফ্রেন্ডলি। তো আজকে ব্লগটা আমি আসলে বেশি দীর্ঘ করব না। এটাই ছিল আমার একদম প্র্যাকটিক্যাল বাস্তব অভিজ্ঞতা থেকে। আমি কানাডাতে বসেই এখন আমার লাস্ট এই আসলে এপিসোডের ব্লগটা আমি করছি আপনাদের জন্য। তো আরেকবার ধন্যবাদ জানাবো যারা আসলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, লাইক দিয়েছেন এবং আমার ভিডিওগুলো যারা দেখেছেন। হয়তো বা এই ভিডিওটা কয়েকদিন পরে আপনারা দেখবেন, আজকে আমি করছি। তো আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। হ্যাঁ, নুসরাত রুমে আছে এই মোমেন্টে, আমি বাইরে বসে কথাটা বলছি, কারণ কালকে আমরা চলে যাব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং এই বলে আজকে আমি আমার ব্লগ শেষ করছি, নুসরাতের নাসিব ব্লগসে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবং যদি কোনো ইনফরমেশান থাকে আমাদের পেজে কমেন্টস করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়া অবশ্যই চেষ্টা করব। তো থ্যাংক ইউ এবং আসসালামু আলাইকুম সবাইকে।